ঢাকার অপরাধ জগতের ত্রাস শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে আটক করেছে সেনাবাহিনী। সকালে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকায় ৩ ঘন্টার এক শ্বাসরুদ্ধকর অভিযানে সহযোগী মোল্লা মাসুদ সহ তাকে আটক করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে বিকেলে ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এর আগে কালীশঙ্করপুর এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, গেল ১.৫ মাস আগে কালীশঙ্করপুর সোনার বাংলা সড়ক এলাকার মৃত মীর মহিউদ্দিনের বাড়ির নিচতলা ভাড়া নেয় ২ যুবক। ওই বাড়িতেই থাকতেন তারা। বাড়ির নিচতলা ভাড়া নেওয়ার পর থেকে বাড়ির দরজা জানালা খুলতে দেখেননি স্থানীয় বাসিন্দারা। তবে আজ হঠাৎ ভোরে বাড়িটির তালা ভাঙার শব্দ পেয়ে তারা দেখতে পান সেনাবাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে অভিযান চালাচ্ছে। এ সময় 2টি পিস্তল, 4টি ম্যাগাজিন, 10 রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। ভোর 5টা থেকে শুরু হওয়া কুষ্টিয়া এবং হাতিরঝিলে পরিচালিত সাঁড়াশি অভিযানে 46 ইন্ডিপেন্ডেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেড একটি ইউনিট গোপন তথ্যের ভিত্তিতে সফলভাবে 2 জন শীর্ষ সন্ত্রাসী এবং তাদের 2 জন সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হল সুব্রত বাইন ওরফে ফতে আলী, আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, শুটার আরাফাত এবং শরীফ। অভিযান চলাকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড অ্যামুনিশন এবং একটি স্যাটেলাইট ফোন। এই চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা, চাঁদাবাজি এবং নাশকতা চালিয়ে এসেছিল। উল্লেখযোগ্যভাবে সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ হল তালিকাভুক্ত 23 জন শীর্ষ সন্ত্রাসী দলের অন্যতম নেতা এবং 7 স্টার চক্রের মূল পরিকল্পনাকারী। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদকে কুষ্টিয়া থেকে আটক করেছে সেনাবাহিনী এবং ভোরে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর সোনার বাংলা সড়কের একটি বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। পরে তাদেরকে ঢাকায় আনা হয়। শাহিন আলীর তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। গত 1.5 মাস ধরে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকায় সোনার বাংলা মসজিদের পাশের এই বাড়িটিতেই থাকত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদ। স্থানীয় বাসিন্দারা জানান, 1.5 মাস আগে এই বাড়ির নিচতলা ভাড়া নেয় 2 যুবক। ভাড়া নেওয়ার পর থেকে বাড়ির দরজা জানালা খোলা হয়নি কখনো। তবে আজ ভোরে তালা ভাঙার শব্দ পেয়ে তারা দেখতে পান সেনাবাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রেখেছে। ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত এই 3তলা ভবনে সেনাবাহিনী অভিযান চালায়। পরে সেখান থেকে তাদেরকে আটক করা হয়। সকালে দেখলাম আমরা ঘুম থেকে উঠে বহুত সেনাবাহিনী এসে 2 জনের ধরে নিয়ে চলে গেল। কুষ্টিয়া টাউনে দেখিনি আজও, এই প্রথম এই ফার্স্টে আমরা দেখছি। সেজন্য একটা ভয়, আমি ফার্স্টে দেখেছি, আমি তো ভয়তে সাগুনই আমার ভয় করছিল। না, আমি কারোকে দেখে না, ভিতরে কারা থাকে তাও ওটা দেখে না। আমি দোকানদারি করি, কিটা আসছে যাচ্ছে এই তো আমি দেখে ফলো করি না। তারা আসলে প্রাথমিক অবস্থায় ভাবছিল যে আমরা হয়তো এই যাকে গ্রেপ্তার করা হয়েছে তাদের গ্যাংয়ের একটা অংশ। পরে তারা আমাদের বই, খাতা, কলম এবং আমাদের কথাবার্তায় বুঝতে পারে যে আমরা আসলে শিক্ষার্থী। অভিযানের সময় 2টি পিস্তল, 4টি ম্যাগাজিন ও 10 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে ঢাকায় আনা হয়। শারমিন স্বপ্না, 71। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। দণ্ডাদেশের বিরুদ্ধে আজহারের করা আপিল সর্বসম্মতিতে মঞ্জুর করেছে আপিল বিভাগ। আজকালের মধ্যে সংক্ষিপ্ত রায় প্রকাশের পরই কারা কর্তৃপক্ষের কাছে তা পাঠানো হবে। এরপরই 13 বছর পর মুক্তি পাবেন তিনি। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। 71 সালে মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে 2019 সালে ওই মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় দেন আপিল বিভাগ। এই রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল বিভাগে রায় পুনর্বিবেচনার আবেদন করেন এটিএম আজহারুল ইসলাম। গত 26 ফেব্রুয়ারি ওই আবেদনের উপর শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগ অতিরিক্ত 4টি যুক্তিতে আপিল দায়েরের অনুমতি দেন। মানবতা বিরোধী অপরাধের এই প্রথম কোনো মামলায় সেদিন রিভিউ থেকে মূল আপিলের শুনানির অনুমতি দিয়েছিল সর্বোচ্চ আদালত।
গত 6 ও 8 মে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আপিল শুনানো হয়। মঙ্গলবার সৈয়দ রফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগ এটিএম আজহারকে খালাস দিয়ে রায় দেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। রায়ের পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেছেন, সাক্ষ্য পর্যালোচনা না করে বিচারের নামে অবিচার করা হয়েছিল। আদালত 4টি অবজারভেশন দিয়েছেন। তার মধ্যে প্রথমটি বলেছেন, অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল, এটা ছিল সবচাইতে বড় ভুল। আরো বলেছেন, আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। এটিএম আজহারের আইনজীবী আরও জানান, সংক্ষিপ্ত রায় প্রকাশের আবেদন করা হয়েছে। আজকালের মধ্যে সেটি পাওয়ার পরই কারা কর্তৃপক্ষের কাছে তা পাঠানো হবে। এরপরই মুক্তি পাবেন এটিএম আজহার। আদালত বলেছেন, আমরা চেষ্টা করব আজকেই যেন এবং আজকে এবং কালকের মধ্যে যেন এই শর্ট অর্ডারটা প্রসেস হয়ে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব মুক্তি পেতে পারেন। এই জন্য সকল আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব। এই রায়ে ট্রাইব্যুনালের বিচারে কোনো প্রভাব তো পড়বেই না, বরং ভবিষ্যতের জন্য আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারিত হলো এই রায়ে। আমরা মনে করি যে আজকের এই রায়ে বর্তমান ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ভবিষ্যতে যে বিচার ব্যবস্থা হবে এটিকে আরো অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উন্নীত করলো এবং জাতি সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে সে ব্যাপারে আর প্রশ্ন ওঠার কোনো সুযোগই থাকলো না। এটিএম আজহারের খালাসের রায়ে জামায়াতে ইসলামের নেতাকর্মীরা হাইকোর্ট প্রাঙ্গণে উল্লাস করেন, শুকরিয়া নামাজও আদায় করেন কেউ কেউ। সৈকুস সাদিক, ৭১, ঢাকা। এটিএম আজহারুল ইসলামের খালাস পাওয়ার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এর আগে সাজানো পাতানো আদালতে মিথ্যা সাক্ষী দিয়ে জামাত নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি আরও বলেন, এই মামলায় আন্তর্জাতিক ও দেশের কোনো আইনের তোয়াক্কা করা হয়নি। শাহেদুজ্জামান সাকিবের প্রতিবেদনে বিস্তারিত। ট্রাইব্যুনালে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে দেয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছে সর্বোচ্চ আদালত। এই রায়ের প্রতিক্রিয়ায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জরুরি সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ সময় দলের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, এর আগে মিথ্যা সাক্ষীর মাধ্যমে এসব মামলা পরিচালনা করা হয়েছে। মিথ্যা মামলায় সাজানো পাঠানো আদালত এবং মিথ্যা সাক্ষীর মাধ্যমে কার্যত জুডিশিয়াল কিলিং করা হয়েছে। এই মামলাগুলো পরিচালনা করতে গিয়ে সীমাহীন জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। কিভাবে আশ্রয় নেওয়া হয়েছে? এককালীন প্রধান বিচারপতি এস.কে. সিনহা তার লেখা নিজের বইয়ে তিনি তার অপরাধ স্বীকার করে নিয়ে তা তুলে ধরেছেন। এই মামলায় আন্তর্জাতিক ও দেশের কোনো আইনের তোয়াক্কা করা হয়নি উল্লেখ করে জামায়াত আমির বলেন, নেতৃবৃন্দকে খুন করতে সরকার ও বিচার বিভাগ মিলে ঠান্ডা মাথায় পরিকল্পনা করেছিল। ইন্টারন্যাশনাল কাস্টমারি যে ল আছে তাও ফলো করা হয়নি। আমাদের দেশে এভিডেন্স ল যেটা আছে এটা মোটেই ফলো করা হয়নি। সেদিন সংবিধান কোনো বিষয়ই ছিল না, আইন কোনো বিষয়ই ছিল না। পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় এই নেতৃবৃন্দকে খুন করতে হবে তার ছক বিচার বিভাগ এবং সরকার মিলে তৈরি করেছিলেন। শফিকুর রহমান বলেন, আজকের রায়ের মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে সত্যকে চেপে রাখা যায় না। ব্রিটেনের আদালত বলেছে জেনোসাইড টু দ্য জাস্টিস, আর আজকে আমাদের আদালত বলেছে আপিল বিভাগ মিসক্যারিয়েজ অফ দ্য জাস্টিস। ন্যায়ভ্রষ্ট রায়, অন্যায় রায়। অনেকগুলা দোয়া করতাম, এর মাঝে একটা দোয়া ছিল, হে আল্লাহ, তোমার গোলাম এটিএম আজহারুল ইসলামকে তুমি বাঁচিয়ে রেখেছো,
শেষমেশ তাকে দিয়ে সত্যটা প্রতিষ্ঠিত করে দিও। আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রতিশোধের রাজনীতি ও বৈষম্য দূর হবে বলেও আশাবাদী জামায়াতের আমির। আমরা ইনশাআল্লাহ প্রতিশোধের রাজনীতির অবসান ঘটাবো। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদকে অপহরণ ও হত্যা চেষ্টার ষড়যন্ত্রের মামলায় খালাস পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান। ঢাকার মহানগর দায়রা জজ এই রায় দেন। রায়ের পর শফিক রেহমান বলেছেন, এতে প্রমাণ হয়েছে এখন বিচার বিভাগ স্বাধীন। তার আইনজীবীরা বলেছেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে হয়রানি করেছিল হাসিনা সরকার। সুমন মাহমুদের প্রতিবেদন। জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় ২০২৩ সালের ১৭ আগস্ট ঢাকার সিএমএম আদালত আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং সাংবাদিক শফিক রেহমান সহ ৫ জনকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেয়। দীর্ঘ সময় পর সকালে তাকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। খালাসের পর প্রধান বিচারপতি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ জুলাই আন্দোলনের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান সাংবাদিক শফিক রেহমান। সুদীর্ঘ ৯ বছর পরে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি আন্তরিক ধন্যবাদ ও প্রশংসা করছি মাননীয় বিচারপতি বৃন্দকে। তারা এটা প্রতিষ্ঠা করেছিলেন বা করলেন, এখন বিচার বিভাগ স্বাধীন। ধন্যবাদ বিচার বিভাগকে, ধন্যবাদ প্রধান বিচারপতিকে। তার নেতৃত্বে যে বিচার বিভাগ স্বাধীন হচ্ছে, এটা আমরা মনে করি দেশের জন্য বিরাট কাজ হচ্ছে। বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই ম্যাডাম খালেদা জিয়াকে, কারণ তিনি বহু সভা সমিতিতে আমার অন্যায় গ্রেফতারের বিরুদ্ধে মুক্তি দাবি করেছিলেন। শফিক রেহমানের আইনজীবী জানান, রাজনৈতিক উদ্দেশ্যে তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে হয়রানি করা হয়েছে। মামলায় যারা মিথ্যা সাক্ষ্য দিয়েছিল তাদের বিরুদ্ধেও আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। আপিল মঞ্জুর হচ্ছে, আমরা যে বলেছি যে এই যে রায়, এই রায়টা অবৈধ এবং এই রায়ের সাথে আমরা শুনানির সময় প্রত্যেকটা বিষয় আমাদের আর্গুমেন্টে তুলে ধরেছি। বিজ্ঞ আদালত আমাদের এই যে আবেদন মঞ্জুর করেছেন এবং এই একই সাথে ওই যে ওনাকে যে 7 বছরের সাজা দিয়েছিল সেটা থেকে ওনাকে মুক্তি দিয়েছেন। এর আগে এই মামলায় 2টি ধারায় 7 বছরের কারাদণ্ড দেয়া হলে আদালতে আত্মসমর্পণ করে সাজার বিরুদ্ধে আপিল করেছিলেন শফিক রেহমান। সুমন মাহমুদ, ৭১, ঢাকা। মন্ত্রিপরিষদ সচিবের সাথে বৈঠকের আশ্বাসে বুধবার একদিনের জন্য কর্মসূচি স্থগিত করেছেন সচিবালয়ের আন্দোলনরত কর্মচারীরা। দিনভর উত্তেজনা শেষে বিকেলে সরকারের 3 সচিবের সাথে বৈঠকের পর এই ঘোষণা দেয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। বুধবার তাদের দাবি মন্ত্রিপরিষদ সচিবের কাছে তুলে ধরা হবে বলে জানান ভূমি সচিব। এদিকে মঙ্গলবারে সচিবালয় ঘিরে জোরদার করা হয় নিরাপত্তা। দুপুর পর্যন্ত গণমাধ্যম কর্মীদেরও সচিবালয়ে প্রবেশ করতে দেয়া হয়নি। শারমিন নীরা রিপোর্ট। পূর্ব ঘোষণা ছিল সকাল 10টার পর চতুর্থ দিনের মতো নিজ দফতর থেকে বেরিয়ে আন্দোলনে নামবেন সচিবালয়ের কর্মচারীরা। কিন্তু সকাল থেকেই সচিবালয়ে প্রবেশে ছিল কড়াকড়ি। মোতায়েন করা হয় বাড়তি পুলিশ, বিজিবি, সোয়াত ও এপিবিএন সদস্যদের। গেটে ডিউটি করতেছি, এখন এটা বিটের বিষয়, এটা তারা জমায়েত হয়েছে কিনা এটাও আমি বলতে পারবো না। এখন পর্যন্ত তারা আছে কিনা এটা আমার জানা নাই। নিরাপত্তা বাড়ানো হয়েছে, এটার জন্য আজকে এক্সট্রাভাবে নিরাপত্তা দেওয়া হয়েছে। বাইরে কড়া নিরাপত্তার মধ্যেও সচিবালয়ের ভেতরে ঘণ্টা দেড়েক বিক্ষোভ করেন কর্মচারীরা। সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবি জানান তারা। দুপুরে তাদের বিক্ষোভ কর্মসূচি শেষ হলে গণমাধ্যম কর্মীদের সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়। ভূমি, গৃহায়ন ও স্থানীয় সরকার সচিবের সাথে বৈঠকে বসেন আন্দোলনকারীরা। আলোচনা করে ওনারা কি বললেন, কি কোথায় কোথায় সমস্যা, সেগুলো আমরা আলাপ করে শুনেছি এবং আমরা আগামীকালই সকাল 10টা আবার একসাথে যেয়ে এই বিষয়গুলো মন্ত্রিপরিষদ সচিব মহোদয়কে জানাবো। যে প্রক্রিয়া গ্রহণ করা হবে, সরকার যেটা সিদ্ধান্ত নিয়ে করবেন, সে সময়টুকু আমরা কাজে থাকবো, নিয়োজিত থাকবো, কোনো আন্দোলন করবেন না। বুধবার বৈঠকের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তারা। আমাদের ওয়ান্টেড ছিল যে এটা আমরা কোনো আংশিক সংশোধন আমরা চাই না, এটা আমরা পুরোপুরি বাতিল চাই। সময় কম আছে, আমরা সেই সূত্রে আমরা স্যারের কাছে পরিষ্কার করেছি যে আগামীকাল কর্মসূচিটা শুধু আমরা স্থগিত করেছি। কর্মচারীরা অনুগত শৃঙ্খলা তাদের মধ্যে পুরোপুরি বিরাজ করছে। এখনো তাদের সুন্দর কর্ম পরিবেশে কর্ম করতে চায়। কালকে সেটা নজির স্থাপিত হবে। আমাদের কমান্ডার সারা সচিবালয় কেউ আন্দোলনে নামবে না।
গেল 22 মে উপদেষ্টা পরিষদের সভায় সংশোধিত সরকারি চাকরি আইন অনুমোদনের পর রোববার একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে অযৌক্তিক ছুটি ও কাউকে কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা হলে বরখাস্ত, বেতন কমিয়ে দেওয়া বা অব্যাহতির বিধান রাখা হয়েছে। শারমিন নীরা, 71, ঢাকা। ফ্যাসিবাদের দোসর আমলাদের চাকরিচ্যুত করার দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছে জুলাই মঞ্চ ও বিপ্লবী ছাত্র জনতা। 44 আমলার তালিকা দিয়ে তাদেরকে 3 দিনের মধ্যে চাকরিচ্যুত করার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। তা না হলে সচিবালয় অভিমুখে ফ্যাসিবাদ উৎখাত যাত্রা কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। সোমবার রাতে সচিবালয়ের সামনে ওসমানী মিলনায়তনের মূল ফটকে অবস্থান নেয় জুলাই মঞ্চ। শেখ হাসিনার শোষণের দোসর আমলাদের চাকরিচ্যুত করে গ্রেফতারের দাবি। পরে দুপুর 12টার দিকে পুলিশের মধ্যস্থতায় সচিবালয়ের ভেতরে যায় তাদের প্রতিনিধি দল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের কাছে 44 জন আমলাকে চাকরিচ্যুত করার তালিকা তুলে দেন তারা। 3 দিনের আলটিমেটাম দেন আন্দোলনরতরা। অন্যথায় সচিবালয় অভিমুখে ফ্যাসিবাদ উৎখাত যাত্রার হুঁশিয়ারি জুলাই মঞ্চের। অন্তর্বর্তীকালীন সরকার এই ফ্যাসিবাদী আমলাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে আমরা সচিবালয় অভিমুখে ফ্যাসিবাদ উৎখাত যাত্রা কর্মসূচি পালন করব। এখন পর্যন্ত সচিবালয় অস্থির অবস্থা বিরাজ করছে। একই দাবিতে সচিবালয়ের 1 নম্বর গেটের বিপরীতে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে আন্দোলনরতদের আরেকটি দল উপস্থিত হন। তারা জানান, জুলাই বিপ্লবকে স্বৈরাচারের দোসররা নষ্ট করতে চাইলে কঠোর হাতে দমন করা হবে। আমরা বারবার আমাদের জুলাইকে হারাতে বসছি শুধুমাত্র আপনাদের স্বার্থের বলিদান হিসেবে। এই কাগজের পাহাড়ের মধ্যে জনগণের ভবিষ্যৎ, জনগণের সিদ্ধান্ত আটকে থাকুক। যে সংস্কার বিরোধী কোনো কাজে যদি সচিবদের সংশ্লিষ্ট থাকে তাদেরকে দ্রুত সময় অপসারণ করতে হবে। অভিযোগ করেন, শেখ হাসিনার সুবিধাভোগী আমলারা ফের দেশ জুড়ে অচলাবস্থা সৃষ্টির পায়তারা করছে। সরকারি কর্মচারী আপনারা যারা আছেন, আপনারা আপনাদের নিজেদের জায়গা বুঝুন, আপনাদের লিমিট বুঝে আপনারা আগান। আপনারা আপনাদের লিমিট ক্রস করছেন, আর এই মুহূর্তে আপনাদের লিমিট ক্রস করার অর্থ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র করা, অর্থাৎ ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগ সরকারের সহযোগিতা করা। দুপুর 2টার পর দিনের আন্দোলন কর্মসূচি পালন করে সচিবালয়ের সামনে থেকে চলে যান আন্দোলনকারীরা। নিবিড় সাহা, 71, ঢাকা। টানা 7ম দিনের মতো শহীদ মিনারে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা। পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যানের পদত্যাগ ও অভিন্ন নীতিমালা সহ 7টি দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। কর্মচারীদের অভিযোগ, স্বৈরাচারী হয়ে উঠেছে সমিতির চেয়ারম্যান। যথেচ্ছা বদলি ও চাকরিচ্যুত করছেন তিনি। সংকট সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনায় এই কর্মসূচি পালন করছেন তারা। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে গেল 6 দিন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা। চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়ে তারা বলছেন, বিআরইবির ক্রয় করা মানহীন পণ্য গ্রাহকদের কাছে সরবরাহ করতে গিয়ে তাদের তোপের মুখে পড়তে হচ্ছে, যার দায় মূলত চেয়ারম্যানের। 2 নম্বর মালামাল, যে মালামালগুলো দেওয়ার কারণে একটা মিটার নতুন লাগানো হয়েছে, 2 মাস 3 মাস বা 5 দিন পরে মিটারটা নষ্ট হয়ে যাচ্ছে। এখন 100 টাকার বিল আসতে 5000 টাকা সামনে আসে, গ্রাহকের ঘরে কেউ নাই, মিটারে অটোমেটিক বিল আসছে। 6000 লোককে হয়রানিমূলক বদলি করছে এবং হামলা মামলা এবং রিমান্ড পর্যন্ত দিয়েছে। তারা আসলে নিজেদের পকেটে টাকা ভরার জন্য নিম্নমানের মালামাল আসলে ক্রয় করে থাকে। ভারতের সাথে বিদ্যুৎ বাণিজ্য এবং যন্ত্রাংশের ব্যাপারে তারা বাণিজ্য করেন, তাদের সাথে চুক্তি করেন। সমিতিতে কর্মরত দেশের সব কর্মীর চাকরি স্থায়ী করার দাবিও জানান আন্দোলনরত শ্রমিকরা। স্বৈরাচার চেয়ারম্যানের পদত্যাগ চাই, আমরা পিবিএস মুক্তি পাই, এই জন্য আমরা একত্রিত হয়েছি। এখানে আমরা যখন মুক্তি না পাবো এই পর্যন্ত আমরা এই শহীদ মিনার ছাড়বো না। ইতিহাসে কোনো স্যারকে জরুরি বিভাগে কোনোদিন খালি হাতে ফেরত যেতে পারে না, আর আমরা নিজের পরিচয়পত্র দিতে পারি না, আমরা কোন জায়গাতে স্যারকে করি। দেশের সকল ক্ষেত্রে সংস্কার হলেও পল্লী বিদ্যুৎ খাতে কোনো সংস্কার হয়নি বলে অভিযোগ করেন তারা। সুফিয়ান ফারাবি, 71, ঢাকা।
প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সবশেষ বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় হতাশ বিএনপি। সংবাদ সম্মেলন করে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা বিএনপির জন্য কঠিন হয়ে উঠবে। নির্বাচন পেছাতে একটি মহল উছিলার সৃষ্টি করছে উল্লেখ করে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সরকারকে ঐক্যমত্যের ভিত্তিতে দেশ পরিচালনার তাগিদও দেন বিএনপির নেতা। শফিকুল হকের প্রতিবেদন। সংস্কার, নির্বাচন সহ নানান ইস্যুতে চলমান অস্থিরতার মধ্যে গেল শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি। সেখানে দলের পক্ষ থেকে বেশ কিছু দাবি দেওয়া তুলে ধরা হয় প্রধান উপদেষ্টার কাছে। কি বৈঠক হলো, প্রাপ্তি বা কি, এ নিয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকটি হয় সোমবার রাতে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। নির্বাচনের প্রক্রিয়া দুটোই একই সাথে চলতে পারে, এ বিষয়ে দলের অবস্থান জানাতে মঙ্গলবার গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। প্রধান উপদেষ্টার কাছে এবারও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় হতাশার কথা জানান ডক্টর খন্দকার মোশাররফ। রাজনৈতিক দলসমূহের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার আলোচনার প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গিয়েছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোড ম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল কোনো সময়ই মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, এখনও চায় না। পরাজিত শক্তির ইন্ধন আর বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের দায়িত্ব পালন অসম্ভব হচ্ছে বলে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তারও জবাব দেন খন্দকার মোশাররফ। দেশে স্থিতিশীলতা বজায় রাখতে সরকারকে ঐক্যমত্যের ভিত্তিতে দেশ পরিচালনার তাগিদ দেন তিনি। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর 2025-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধানত এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। এ সময় ফ্যাসিস্টদের বিচার বিএনপিও চায় মন্তব্য করে ডক্টর মোশাররফ আরও জানান, এই বিচার স্বাধীনভাবে হওয়া উচিত। দিনক্ষণ দিয়ে আওয়ামী লীগের বিচার হলে তা প্রশ্নবিদ্ধ হতে পারে বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। আমি স্বাধীন বিচারও চাইব, আবার চাইব মুক্তিদের মধ্যে এই বিচার করতে হবে, এটা তো সাংঘর্ষিক। শফিকুল হক, ৭১, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অচলাবস্থা এখনও কাটেনি। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে মঙ্গলবার 14তম দিনের মতো বিক্ষোভ হয়েছে। নগর ভবনে শ্রমিক, কর্মচারী এবং বাইরের সড়কে ঢাকাবাসীর ব্যানারে চলে আন্দোলন। আদালতের রায়ের পর কোন যুক্তিতে ইশরাককে মেয়র করা হচ্ছে না সেই প্রশ্ন তুলেছেন তারা। আন্দোলনের কারণে এখনও বন্ধ রয়েছে দক্ষিণ সিটির স্বাভাবিক কার্যক্রম। মনির মিল্লাতের প্রতিবেদন। নজিরবিহীন অচলাবস্থায় থমকে আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন। দরজায় দরজায় এখনও বিক্ষোভকারীদের দেয়া তালা ঝুলছে। নিজ নিজ দপ্তরে ঢুকতে পারছেন না কোনো কর্মকর্তা কর্মচারী। সেই তালা খোলার চেষ্টাও হয়নি, কারণ সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারীদের বড় একটা অংশ আছে আন্দোলনের মাঠে। তারাও চান নির্বাচিত মেয়র হিসেবে ইশরাক হোসেন শপথ নিয়ে নগর ভবনে আসুক। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কাছে সবিনয়ে অনুরোধ করব যে নগরের স্বার্থে এবং নগরকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের যে নির্বাচিত প্রতিনিধি জনতার মেয়র ইশরাক হোসেন সাহেবকে অনতিবিলম্বে তাকে তার দায়িত্ব বুঝিয়ে দিয়ে নগরবাসীর সেবা করার সুযোগ দেবে। নগরবাসীর জন্য নগর ভবনের দুয়ার 2 সপ্তাহ ধরে বন্ধ প্রায়। জন্ম ও মৃত্যু সনদ, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সের মতো জরুরি সব সেবা বঞ্চিত নগরবাসী। আন্দোলনের কারণে কোনো কাজই হচ্ছে না এখানে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এত জনপ্রিয়, তাকে যদি মেয়র হিসাবে দায়িত্ব দেওয়া হয় বা দায়িত্ব বুঝে পায়, তাহলে ঢাকা শহর বিএনপির আরও দুর্গে পরিণত হবে এবং তারা যে একটি দল করেছে এনসিপিটি, সেই দলের কোনো অস্তিত্ব থাকবে না। এই জন্য তারা এই ষড়যন্ত্র লিপ্ত রয়েছে বলে ঢাকাবাসী মনে করে। 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করা হলেও ইশরাককে শপথ না দেওয়ায় মঙ্গলবার থেকে আবারও শুরু হয়েছে ঢাকাবাসীর ব্যানারে আন্দোলন। বেলা 11টার পর নগর ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
অভিযোগ করেন এই ইস্যুতে আদালতের রায়ও উপেক্ষা করেছে সরকার। এজন্য স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। সে আইনে লড়াই দিচ্ছে, কেউ করুণা ভিক্ষা না। আমি আইন উপদেষ্টাকে বলতে চাই, সম্মান, আপনি একজন জনপ্রতিনিধি না, কারণ আপনার জনপ্রতিনিধি সম্বন্ধে আইডিয়া নেই। আপনি একটা ভাষমা উপদেষ্টা হয়েছেন, আর জনপ্রতিনিধিরা দেশ চালায়। কাজেই সে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দিন যে ইশতাক হোসেনকে অবিলম্বে আজকে শপথ পাঠ করা ঢাকা দক্ষিণবাসী দেখতে চায়। এদিকে মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ইশতাক হোসেনকে শপথ পড়ানোর ব্যাপারে করা রিট খারিজের বিরুদ্ধে লিভ টু আপিল হয়েছে। পাশাপাশি মেয়র হিসেবে শপথ নিতে ইশতাক হোসেন নিজেও একটি রিট আবেদন করেছেন। এগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শপথ পড়ানো যাচ্ছে না বলে বিজ্ঞপ্তিতে জানায় স্থানীয় সরকার মন্ত্রণালয়। মনির মিল্লাত, ৭১, ঢাকা। এবার প্রতি পিস গরুর চামড়া ঢাকায় সর্বনিম্ন ১৩৫০ টাকা এবং জেলায় ১১৫০ টাকার নিচে কেনা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। তবে সরকারের এমন কথার সঙ্গে একমত নন চামড়া ব্যবসায়ীরা। তাদের দাবি, কোনো ধরনের গরুর চামড়া ওই দামে কিনতে হবে সেটি স্পষ্ট নয়। এদিকে কাঁচা চামড়া রপ্তানিতে অনুমতি দিলেও আগ্রহী নন ব্যবসায়ীরা। রিয়াজ সেজানের প্রতিবেদনে বিস্তারিত। প্রতি বছর কোরবানির আগে সরকার প্রতি বর্গফুট চামড়ার দর নির্ধারণ করে বিজ্ঞপ্তির মাধ্যমে সেটি জানিয়ে দেয়। চামড়ার আকার অনুযায়ী বর্গফুটের হিসাবটা করা হয় চোখের মাপে, ফলে মৌসুমি বিক্রেতারা বরাবরই দামে লোকসান গোনেন। গেলবার ছোট গরুর চামড়া বিক্রি হয়েছে ৭৫০ থেকে ৮০০ টাকায়। আকার ভেদে এই দাম সর্বোচ্চ ১৩০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত গিয়েছে। তবে এবার সরকারের বিজ্ঞপ্তিতে ঢাকায় ছোট গরুর চামড়ার সর্বনিম্ন ১৩৫০ টাকা ও ঢাকার বাইরে ১১৫০ টাকার কথা উল্লেখ থাকায় বিপাকে কাঁচা চামড়ার আড়তদাররা। তারা বলছেন বিষয়টি তাদের কাছে স্পষ্ট নয়। ১৩৫০ টাকা ছোট গরু, এখন ছোটের মধ্যে তো অনেক ধরনের ছোট আছে। এখন ১০ লাখ টাকার গরুর নিচে তো ৭ লাখ টাকার আছে, আবার ৫০,০০০ টাকার আছে ছোট গরু। ওটা তো এই দামে চলবে না। ইউরোপিয়ান যদি বায়ার থাকে তারা নিতে পারবে, চাইনিজ বায়ার যারা আছে ওরা কি করবে এটা তো বলতে পারছে। এদের পরবর্তী সময় বোঝা যাবে এই দামগুলা সুন্দর ভালো হইল কিনা। সংশ্লিষ্টরা বলছেন, পরিবেশ ইস্যুতে এমনিতেই চামড়ার রপ্তানি বাজার হারিয়েছে বাংলাদেশ। শুল্ক ইস্যুতে চায়নাও রপ্তানি আদেশ বাতিল করেছে, ফলে ব্যবসা আগে থেকে আরও খারাপের দিকে। চায়নারা প্রায় ১০০ থেকে ১১০ কন্টেনার মাল রপ্তানির অপেক্ষা এখন হচ্ছে চামড়া শিল্পনগরে অপেক্ষা করতেছে। এই চামড়াগুলা তারা ডেলিভারি নিচ্ছে না। একটা মাত্র কারণ দেখাচ্ছে যে চায়নার সাথে আমেরিকার যেই ট্যাক্সের যেই একটা গ্যাপ সৃষ্টি হয়েছে, ওর ফলে আমাদের যে তৈরি করার যে চামড়াটা সেই ক্ষেত্রে যায় ওরা ১০ থেকে ১৫ সেন্ট পার স্কোয়ার ফিটে কম বলতেছে। দেশের বাজারে মন্দা ব্যবসার কথা মাথায় রেখে এবার প্রয়োজনে কাঁচা চামড়া বিদেশে রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। কিন্তু কাঁচা চামড়া রপ্তানি আদৌ সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন সংশ্লিষ্টদের। কাঁচা চামড়া এক্সপোর্ট করে এটা দেখিনি, শুনছি শুধু যে আগে কাঁচা চামড়া এক্সপোর্ট হইতো। কন্টেইনার আছে, এই কন্টেইনার গুলো তো আর হবে না, ফ্রিজিং কন্টেইনার লাগে। এখানে যদি আমরা বছরের 60% চামড়া আমরা কোরবানি সংগ্রহ করে থাকি, এখান থেকে যদি কাঁচা চামড়া এক্সপোর্ট করে দিয়ে দেওয়া হয় তাহলে শিল্পগুলো কি করবে? কোরবানির প্রথম দিনের যানজট সহ নানা কারণে জেলা থেকে আসা চামড়ার দাম ঢাকার বাজারে কমতির দিকে থাকে। ফলে প্রথম দিনে জেলার চামড়া ঢাকার বাজারে না ঢোকার সিদ্ধান্ত সরকারের। দ্রুত চামড়া লবণজাত করতে সারা দেশের মাদ্রাসাগুলোতে এবার বিনামূল্যে